সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার প্রিয় শো টক উইথ নাহার এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময় সেরা মানুষের সঙ্গে, জানি তার জীবনের গল্প, শুনি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো আমাদের আজকের পর্বেও আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন অতিথি। তিনি রহিমা আক্তার রিমা। তিনি একজন কবি ও সংগঠক। পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু তিনি আমাদের সাথে থাকবেন। চলুন দর্শক, আমরা চলে যাই রহিমা আক্তার রিমা আপার কাছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি এবং মাশাআল্লাহ আপনাকে দেখতে খুবই প্রিটি লাগছে। আপনাকে দেখে আমি আরো ভালো আছি। অনেক খুশি হলাম। আর আপনার মতো এত সুন্দর একজন অপসরী সামনে বসে তা নিজেকে মানে গর্বিত মনে করছি। ও মাই প্লেজার। খুবই মানে কি বলবো, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি মানে যেহেতু এখন ঈদের পরের সময়টা, তো নিশ্চয়ই অনেক মেহমানদারি করেছেন, অনেক পদ রান্না করেছেন। তো আসলে কি কি পদ রান্না করলেন এবং মেহমানদারিটা আসলে কিভাবে করলেন? তা তো অবশ্যই। আর আমি ঢাকার মেয়ে, ঢাকার স্থানীয় বউ। ঈদের দিন কমপক্ষে মানে আমার 85 কেজি মাংস আমার এক হাতে রান্না করতে হয়েছে, মানে শুধু একা এক দাঁড়িয়ে। ওই সারাদিন এই রান্না মানে আপ্যায়ন করা, সারাদিনটা আমার এইভাবেই গিয়েছে। আপনাদের একটু বড় ফ্যামিলি না? আচ্ছা, তো আপু আপনি তো কবি ও সংগঠক, তো আপনার তো অনেক কাজের সাথে আপনি জড়িত আছেন। তো এই যে কবিতা লিখছেন, এই লেখার প্রেরণা কার থেকে পেলেন? লেখার প্রেরণা মূলত লেখালেখি, এটা হচ্ছে মানে একটা আধ্যাত্মিক, যে আল্লাহ প্রদত্ত একটা ইয়ে। তারপর আমি যেহেতু আমি স্বামীর কাছ থেকে স্বাধীনতা পেয়েছি, তো আমি বলি যে আমার লেখার পেছনে আমার স্বামীর প্রেরণাই সবচেয়ে বেশি। বাহ, চমৎকার। তো ভাইয়া, আপনি যদি অনুষ্ঠানটা দেখেন এই মুহূর্তে, তো আপুকে অবশ্যই একটি বাসায় গেলে থ্যাংক ইউ এবং কিছু গিফটও দিয়েন, কারণ আপু কিন্তু আপনার কথাই বলেছে যে আপনিই ওনার অনুপ্রেরণার মানুষ। তো আপু, আপনার কবিতাগুলোর মূল বিষয় বা থিম কি? আমার কবিতার মূল বিষয়, প্রথমত আমি একজন নারী হিসেবে আমি বেশিরভাগ নারী প্রতিবাদী কবিতাই লিখতাম। সমাজে বিভিন্ন প্রতিবন্ধকতাগুলো আমাকে খুব মানে নাড়া দিত হৃদয়ে। তো নারীদের যে মানে অধিকার, মানে সমাজটা পরিবর্তনের উদ্দেশ্যে আমার লেখা। তো বেশিরভাগ কবিতাই আমার নারী প্রতিবাদী লেখা। বাহ, চমৎকার। সংগঠক হিসেবে সমাজে কি ধরনের পরিবর্তন আনার চেষ্টা করছেন? সংগঠন, যেহেতু আমি লেখালেখি করি, সংস্কৃতি জগতের মানুষ, তো সংগঠনের সব কবি শিল্পীরাই ওখানে আছে। তো কবি শিল্পীরা মানে ওনাদের হৃদয় অন্য 10 জনের থেকে অন্যরকম একটু। তো আশা করি মানে কবি লেখকরা সমাজের যে অসঙ্গতিগুলো, এগুলো নিয়ে লিখবে। এই কবিদের লেখার মাধ্যমে সমাজ পরিবর্তন হবে, এটাই আশা করি। বাহ। তরুণ কবিদের জন্য আপনার পরামর্শ কি? তরুণ কবিদের জন্য পরামর্শ, যে সমাজটা যেহেতু মাদকের মানে বেশি ছেয়ে গেছে, তো কবিদের লেখায় বা কবিদের নিজের জীবনে মাদক মুক্ত হোক, এটাই আমার সবচেয়ে আগে চাওয়া। খুবই সুন্দর আপনার চাওয়াটা। কবিতা ও সংগঠনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন কিভাবে সম্ভব? কবিরা তো মানে আমরা সবাই যার যার ঘরে বসে থাকি, সবসময় সবার সাথে দেখা সাক্ষাৎ হয় না। তো সংগঠনের মাধ্যমে আমরা একত্রিত হই, মাঝে মধ্যে আমরা একসাথে বসি, চা কফি খাই, কিভাবে সমাজ পরিবর্তন করা যায়, কিভাবে একজন দুস্থ মানুষকে সাহায্য সহযোগিতা করা যায়। মূলত এই বিষয়গুলো নিয়ে আমাদের ভালো ভালো উদ্যোগের মাধ্যমেই আমরা চেষ্টা করি সমাজ পরিবর্তনের পথে এগিয়ে যেতে। এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আপনারা বিভিন্ন প্রায় অনুষ্ঠান হয়, ইভেন্টও করেন এগুলোর বিষয় নিয়ে। তো আপনাদের বিষয়গুলো আসলে কি থাকে, মানে যে কিভাবে সে একজন আদর্শ মানুষ হওয়া যায়, নাকি একজন সংগঠক হওয়া যায়, নাকি একজন কবি হওয়া যায়, এই বিষয়গুলো কি থাকে, নাকি সমাজের সব ধরনের বিষয়ই আপনারা তুলে ধরেন? এগুলোই থাকে। আমার অনেকে রাজনৈতিক আলাপ আলোচনাও শুরু করে। আপনি তো নিজে গান লেখেন। জি জি। তো এ পর্যন্ত আপনার কতগুলো গান বের হয়েছে? এ পর্যন্ত আমার লেখা এবং আমার সুরে 3টা গান প্রকাশ হয়েছে। তো অগণিত গানের সুর করা আছে, লেখা আছে, কিন্তু পরে আর হয়ে ওঠে না। আচ্ছা, আপনার হাতে কিন্তু আমরা একটা খুব সুন্দর কবিতার বই দেখতে পাচ্ছি। জি, এটা দর্শক, এটা হচ্ছে রহিমা আপা আক্তার রিমা আপার লেখা কবিতার বই। খুব সুন্দর কিন্তু প্রচ্ছদ, এবং নাম হচ্ছে হে রাষ্ট্র আমি কিছু বলতে চাই। বাহ, দারুণ নাম তো। এবং এখানে কিন্তু অসংখ্য কবিতা আছে, খুব সুন্দর সুন্দর কবিতা। তো আপু, এই বই থেকে আমি 2-1টি কবিতা আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি আমাদের দর্শকের উদ্দেশ্যে।
অবশ্যই। এই হ্যারাস্ট্র আমি কিছু বলতে চাই, বইটি 2024 সালে একুশে বইমেলায় প্রকাশ হয়েছে। আর আমি যেহেতু নারী প্রতিবাদী লেখাই বেশি লিখি, তো আমি নারীদের নিয়ে লেখা একটা কবিতাই আবৃত্তি করছি আপনাদের সামনে। কবিতা সত্যাপন। নারী কেন বা ক্রুদ্ধ, হও অবরুদ্ধ, শাসনে শোষণে করো প্রতিবাদ, রক্তচক্ষুকে কেন ভয়, হবেই হবেই জয়, হেডলাইনে কেন হবে দুঃসংবাদ, নীরবে সয়ে শত অন্যায়, ভিজে আখি কান্নায়, কেন কেন তব সয়ে যাও, ভুলে যাও মিষ্টি কথায়, সয়ে যাও ব্যথায়, ভেবেছ কি বিনিময় কি পাও, স্বপ্ন দেখা বিশাল আশায়, মজে যাও ভালোবাসায়, দেহ খানা কি তবে পণ্য, পতিতাবৃত্তি ভেবে নেই, শুষে নিয়ে ছেড়ে দেয়, নারীর দেহ কি তাদের জন্য, নারীর কোমল মন, ভালোবাসা প্রয়োজন, তাই তো খুঁজে নেই প্রিয়জন, চেনা জানায় ভুল হয়, টিকে না প্রত্যয়, সময় থাকতে করো সত্যাপন, নারী মুষ্টিবদ্ধ হও, বজ্র কণ্ঠে নির্ভীক রও, হবে না আর দাবার গুটি, অন্যায় নয় ভক্তি, মনে রাখো শক্তি, মানবে না কোনো ভুল ত্রুটি, মানবে না কোনো ভুল ত্রুটি। বাহ, চমৎকার, খুব সুন্দর। দর্শক, আমরা একটি জোরে করতালি দিয়ে আপুর কবিতার মানে প্রতিটি শব্দ এত ভালো লাগলো, মানে একদম হৃদয়ে লাগলো। এবং এই কবিতা শুনে কিন্তু অনেক নারীরাই জাগরিত হবে। মানে আপনার ইনশাআল্লাহ। কবিতার হচ্ছে ওয়ার্ডগুলা যেমন সুন্দর একজন নারীকে উজ্জীবিত করতে, ঠিক তেমনই কিন্তু আপনি আবৃত্তিটাও এত সুন্দর করলেন। তাই আবৃত্তির কোর্সই কোথাও করেছেন জি না, না নিজে থেকে? নিচে থেকে। আর ভাইয়া আর অনুপ্রেরণা, ভাইয়া তো কিন্তু আছেই ভাইয়া ওনার তো শোনে জীবনে। না কোনোদিন আমার আবৃত্তি। তাই? কেন ভাইয়া শুনেন না কেন? আচ্ছা বাস, তাহলে ভাইয়ার একটা কমপ্লেন আমরা পেলাম, তো ভাইয়া ভাইয়া স্বাধীনতা দিয়েছে বিদায় আমি মানে আমার করতে যে পারছেন। বিকাশগুলো আমি ছড়াতে পেরেছি, এই জন্যই বলি যে ভাইয়ার অনুপ্রেরণা। উনি যদি আজকে আমার স্বাধীনতা না দিত, আমি এত আগাতে পারতাম না। না, অবশ্যই। আচ্ছা আপু, আপনার টোটাল কয়টি বই বের হয়েছে? আমার 3টে একক বই প্রকাশ হয়েছে, একটি গল্পের বই আর 2টি কবিতার বই। আচ্ছা, আরেকটি কবিতা আমরা শুনতে চাই। আচ্ছা, যেহেতু নারী প্রতিবাদী লেখা, এই জন্য আজকে নারী নিয়ে কবিতাগুলি আবৃত্তি করি। আরেকটা কবিতা প্রতিহিংসা। নারী, তুমি 36 ছিদ্রযুক্ত ঝুপড়িতে আটকে আছো, প্রতিটি ছিদ্রতেই পাহারাদার দাঁড়িয়ে, সবাই তোমার ভালো চায়, তোমার সফলতায় আনন্দ পায়, কিন্তু যখনই তুমি সেই ঝুপড়ি থেকে বেরোতে চাইবে, সবাই তোমায় ঝাপটে ধরবে, উঠতে চাইলে পাখা ছিঁড়বে, কারণ সবাই তোমার ভালো চায়, তোমাকে আড়ালে রাখলে শান্তি পায়, তুমি দম আটকে ছটফট করে মরো, তাতে কি, আটকে থেকে হাত পা অবশ করো কার কি, প্রাণ যায় যাক, খবরদার তুমি উঠতে চাইবে না, যার নজর তোমার ঝুপড়িতে পড়বে, তখন তারই সম্পত্তি তুমি হাসবে কাঁদবে তারই ইশারায়, সবাই যে তোমার ভালো চায়, তোমায় যন্ত্রণা দিয়ে মজা পায়, তাই উন্মাদনায় উজ্জীবিত হওয়ার রক্তকণিকাগুলো নিস্তেজ করো ধীরে ধীরে, আর পরাজয় মেনে নাও প্রতিহিংসার, পরাজয় বাহ। মেনে নাও প্রতিহিংসা। চমৎকার চমৎকার, আবারও জোরে করতালি হয়ে যাক আমাদের রিমা আপার জন্য। খুবই চমৎকার কবিতা তিনি লিখেছেন এবং আবৃত্তিও করেছেন। আপা, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, এবং সামনের 21শে বইমেলায় আমরা আপনার এই ধরনের আরো অনেক অনেক কবিতার বই দেখতে চাই, ইনশাআল্লাহ। এবং আরো গানেরও অনেক কিছু আমরা দেখতে চাই। ইনশাআল্লাহ। আপনার ভবিষ্যৎটা আরো সুন্দর হোক, আর আপনি যা করতে চাচ্ছেন দেশের জন্য সমাজের জন্য, আমরা আপনার সাথে আছি এবং পাশে আছি। আচ্ছা, এখন কিন্তু আমাদের টক উইথ নাহারের র্যাপিড ফায়ার সেগমেন্টে আমরা এখন চলে যাব। আপনি প্রস্তুত আছেন তো? অবশ্যই। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, কবিতা লিখতে বেশি সময় দিন না সংগঠন পরিচালনায়? কবিতা তো হুটহাট আসে, অত সময় লাগে না, সংগঠনে সময় দিতে হয়, লাইভ কমেন্ট বেশি। করতে হয়। প্রিয় কবিকে? প্রিয় কবি যেহেতু আমি নারী প্রতিবাদী লেখালেখি, বেগম রোকেয়া আমার অনুপ্রেরণা, আর কাজী নজরুল ইসলাম বিদ্রোহী লেখা যেহেতু আমি লিখি, কাজী নজরুল ইসলাম আমার অনুপ্রেরণা। বাহ। বাংলা কবিতা না ইংরেজি কবিতা, কোনটা ভালো লাগে? যেহেতু আমি বাঙালি, বাঙালি কবিতাই আমার প্রিয়। নিজের লেখা না অন্য কারো লেখা ভালো লাগে? কথায় আছে নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে সবার আগে, তো যেহেতু নিজেকে ভালোবাসি তাই নিজের কবিতাকেও ভালোবাসি। সংগঠন পরিচালনায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মানে সংগঠনের সবার মন মানসিকতা একরকম না। দেখা যায় একটা সংগঠনে পদ পদবি নিয়ে ঝামেলা,
তারপর সবার ভিতরে সমঝোতা, মানে সহমর্মিতা জিনিসটা পাওয়া যায় না, ওটা কন্ট্রোল করাটা খুব কষ্টের। কবিতা বা সংগঠন কোনটাই বেশি ভালো? কবিতাই আমার কাছে ভালো, বেশি ভালো কারণ লাগে। কবিতা হচ্ছে আমার একক, আমার সত্তা, কিন্তু নিজের। সংগঠন হচ্ছে অনেকের। হ্যাঁ, কবিতায় ভালো লাগে রোমান্টিক না বাস্তববাদী বিষয়? আমার প্রতিটি কবিতাই বাস্তববাদী বিষয় নিয়ে লেখা, তাই বাস্তববাদী ভালো। কবিতা লেখার সময় প্রেরণা আসে রাত না দিন? এটা নির্দিষ্ট কোনো সময় নেই। সময় নেই, দেখা যায় মানে- শীতের রাতে আমি কম্বলের নিচে শুয়ে আছি, হঠাৎ আমার একটা কবিতা লিখতে মন চাইলো, বের হয়ে লিখে ফেললাম। বা রান্না করতেছি, ওই রান্না আমার অনেক সময় পড়ে যায়, ওই রান্না পুরো অবস্থায় আমি তাড়াতাড়ি আগে কবিতাটা লিখি। ওর মানে নির্দিষ্ট মানে কোনো এগুলো সময় আসলে নাই। মনের অনুভূতি থেকে আসে, হঠাৎ আসে। হঠাৎ আসে। সংগঠনের সদস্যদের সাথে সম্পর্ক রাখার সবচেয়ে ভালো উপায় কি? সংগঠন তো মূলত এখন যেহেতু অনলাইনের যুগ, মেসেঞ্জার প্যানেল খোলা হয়, সেখানে আমরা সবাই কুশলাদি বিনিময় করি। আর মাঝে মধ্যে আমরা একত্রিত হই বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, আমাদের যোগাযোগটা ভালো আছে। আচ্ছা, আগামী দশকে বাংলা কবিতা কেমন হবে বলে আপনি ভাবেন? সেটা তো এখনো বলতে পারি না, জানি না কি হয়। তবে আশা করি সব কবিরা সমাজের বাস্তববাদী লেখা, মানে সমাজ বিনির্মাণে এগিয়ে আসবে। আমার কাছে সেটাই, মানে আমি আশা করি। এখন ভবিষ্যতে কি হবে আমি তো বলতে পারি না। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, আমি বিভিন্ন সংগঠনে আছি এ পর্যন্ত। মানে একটা প্রতিবন্ধী সংগঠনে ছিলাম, সাংবাদিক ছিলাম, সম্পাদক ওখানে প্রেসে। তো আর আমার বেশিরভাগ পথ শিশুদের নিয়ে আমার কাজ করা, তারপরে বৃদ্ধদের নিয়ে কাজ করার আমার খুব ইচ্ছা। পথ শিশুদের নিয়ে কি কি কাজ করেছেন? ওটা এখনো করা হয়নি, কিন্তু মানে ইচ্ছা আছে? প্রতিবন্ধীদের নিয়ে কাজ কাজ করেছি। করেছেন, আচ্ছা। ওনাদেরকে মানে কি গাইডলাইন দিয়েছেন নাকি হেল্প করেছেন? ওটা একটা সংগঠনে ছিলাম আমরা, সংগঠনের মাধ্যমে ওদের বিভিন্ন অনুদান দেওয়া আচ্ছা বা আচ্ছা, গাড়ি দেওয়া, মানে যার যে সমস্যা ছিল মানে সেটা সমাধানের চেষ্টা করেছেন। হ্যাঁ। মানে আপনি যেমন কবিতা লিখছেন, একজন সংগঠক হিসেবে আছেন, একজন সুগৃহিণী হিসেবে আছেন, এবং পরিবারের ছায়া হিসেবে আছেন, এবং সেভাবেই কিন্তু আপনি আবার মানবিক কাজগুলোও করছেন। জি। তো আসলে দর্শক, আমাদের প্রত্যেকেরই কিন্তু এই ধরনের মনোভাব থাকা উচিত। আমরা যে ডাক্তারই হোক অথবা ইঞ্জিনিয়ারই হই অথবা আমরা রন্ধন শিল্পী হই না কেন, আমরা যে যার জায়গা থেকে আমাদের যে মানবিক দিকটা আছে সেটাও কিন্তু আমরা রাখবো। তাহলে কিন্তু যারা অসহায় আছে, যারা পথ শিশু আছে এবং যারা দুস্থ আছে, অনেকেই কিন্তু, অনেক ভদ্রলোক আছেন কিন্তু সেভাবে তারা বলতে পারছে না তাদের সমস্যার কথাগুলো। আমরা কিন্তু সেগুলো একটু দেখব যে আসলে কে কোন সমস্যায় আছে, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা হেল্প করার চেষ্টা করব। কি বলেন আপু এটা? ইনশাআল্লাহ। অবশ্যই, তা তো মানে আমরা যে কোনো সংগঠনই থাকি, লেখালেখি করি বা অন্য যে কোনো সংগঠনে, সব সংগঠনেরই একটা ভালো দিক থাকা দরকার, ইতিবাচক দিক নিয়ে আমরা এগোই, তবে সমাজটা পরিবর্তন হবে। অবশ্যই আমরা চাই সমাজটা পরিবর্তন হোক, তবে আগের থেকে কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। আপনার কি মনে হয়? কিছু কিছু জায়গায় পরিবর্তন হয়েছে, কিছু কিছু জায়গায় আবার অধঃপতন হয়েছে। মানে এই বিষয়টা একটু বলবেন, আমাদের সাথে শেয়ার করবেন? মানে কি, এই যে আমরা নারীদের যে নারীরা যেমন জায়গাগুলো। নারীদের নিয়ে আমরা মানে কাজ করতে চাই, নারী আমরা একটা প্রগতিশীল একটা সমাজ চাই। তারপর কিছু কিছু নারী আছে প্রগতিশীলতার নামে যে উশৃঙ্খলতা মানে অনেক বেড়ে গেছে। তো আমরা যে আমরা যে সংসারের সামলিয়ে তারপর আমরা আমাদের কাজে বের হয়েছি, কিন্তু কিছু কিছু নারী আছে মানে সমাজে মানে প্রগতিশীলতার নামে তাদের সংসার থাকে না, দেখা যায় যে তারা উশৃঙ্খল ভাবে চলাফেরা করছে। মানে এক নারীর জন্য সব নারীরাই দোষী হচ্ছে। শালীন, আমাদের যেহেতু আমাদের ধর্মের কিছু নিয়ম নীতি আছে, আমরা বাঙালি, আমাদের নিজস্ব কিছু বাঙালিয়ানা নিয়ম নীতি আছে, আমরা এ থেকে বের হয়ে মানে শালীন পোশাক থেকে বের হয়ে সংসার নাই, মানে সমাজটা অনেকটা ধ্বংসের মুখে চলে যাচ্ছে। এর জন্য দায়ী তো আশা করি নারীদের নিয়ে যেহেতু কাজ করতে চাই, নারীদের ভালো কিছু করতে চাই, নারীরা আবার খারাপ কিছু করুক ওর বিরুদ্ধেও লিখবো। যেহেতু আপু লেখালেখি করেন, আপু আসলে অনেক কিছুই দেখেন এবং বিবেচনা করে সেটাই কিন্তু লেখালেখি করেন। আমরা সবাই চাই একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ, এবং এটা কিন্তু আমরা নিজেদের জায়গা থেকেই তৈরি করব। আমরা শুধু রাষ্ট্রের দোষ দেওয়াটা আসলে ঠিক না, রাষ্ট্রের একার দায়িত্ব সবকিছু না, আমরা যে যার জায়গা থেকেই কিন্তু এই কাজগুলো করতে পারি। তো আপা, গল্প করতে করতে কিন্তু আমাদের অনেকটা সময় চলে গিয়েছে, তো খুবই ভালো লাগলো। মানে কখন যে এত সময় পার হলো আসলে বোঝা যায়নি। তো টক উইথ নাহার এসে আপনার কেমন লেগেছে?
আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, আপনাদের মতো গুণী মানুষদের সংস্পর্শে আসতে পেরেছি, খুব ভালো লাগে কাজ করছে। গুণীদের পাশে সৎসঙ্গে বলে না যে স্বর্গবাস, তো আপনাদের পাশে এসে চেষ্টা করব যে যতটুকু অপূর্ণতা আপনাদের দেখে আরো শিখবো, আরো ভালো কাজ করতে চেষ্টা করব। তো দেখি সবসময় আপনি বিভিন্ন কাজে আছেন, অনুপ্রেরণা পাই আপনার কাছ থেকে। আমিও আপনাদের দেখেই কিন্তু অনুপ্রেরণাটা পাই যে না, আমাকে আরো অনেক কাজ করতে হবে, অনেক অনেক। মানে যখন আমি একজন উদ্যোক্তার চোখের দিকে তাকাই তখন কিন্তু আমার মনে হয় যে না, আমাকে আসলে আরো অনেক বেশি কাজ করতে হবে, কারণ উদ্যোক্তাদের চোখে কিন্তু অনেক স্বপ্ন থাকে। তো এই স্বপ্নগুলো আসলে আমরা সবাই মিলে যদি পূরণ করার চেষ্টা করি তাহলে কিন্তু সহজ হয়ে যায়। আজকে এই প্রোগ্রামে আপনি আমাকে ডাকলেন, আমি আবার একটা প্রোগ্রামে আপুকে স্মরণ করব। একজন মানে হিংসা বাদ দিয়ে, অনেকে আছে যে নারীরাই কিন্তু নারীদের, হ্যাঁ অবশ্যই, এটা মানে একটা সবাই বলে, সংগঠনে আছি তো দেখি যে আপনার অভিজ্ঞতা বেশি, পুরুষরা যতটুকু সাপোর্ট দেয় কিন্তু নারীরা দেখা যায় যে পদ পদবি নিয়ে, তার বয়স কম, তার শিক্ষাগত যোগ্যতা কম, কিন্তু বেসিক কিছু নলেজ থাকে যেগুলো কোনো সার্টিফিকেটে পাওয়া যায় না, এটা লাগে না। এগুলো নিয়ে দেখা যায় যে আমার একটা স্টেজে ডাক দিল, এই আমি তো তার থেকে শিক্ষিত, আমাকে কেন দিল না, তারে কেন নিল, মানে দেখা যায় মহিলাদের সবচেয়ে বেশি অন্তরায়। তো দর্শক, আমরা এই জায়গাগুলো থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসবো, আমরা মনটা আরো বড় করব, তাহলে কিন্তু আমাদের পৃথিবীটা বড় হবে। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে টক উইথ নাহারে এসেছেন। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, 21 নিউজ এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। থ্যাংক ইউ। তো দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আবার নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টক উইথ নাহারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।